জানেন কি, কলকাতা কাছেই রয়েছে ডেনমার্ক। চমকে গেলেন? হ্যাঁ, ঠিকই বলছি। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা ড্রাইভ করেই পৌঁছে যাওয়া যায় সেই ডেনমার্ক। আসলে এটি আগে পুরোনো দিনে ডেনমার্কের উপনিবেশ ছিল, যা এখন শ্রীরামপুর নামে পরিচিত। আসল তাহলে ঘুরে দেখা যায়। সকাল সকাল আমরা বাইক নিয়ে রওনা দিয়েছিলাম এই বাংলা ডেনমার্ক শ্রীরামপুরের দিকে। কলকাতা থেকে বাস, ট্রেন এবং নিজস্ব গাড়ি নিয়েও অতি সহজেই পৌঁছে যাওয়া যায় এখানে। সময় লাগে ওই ঘন্টা দেড়েক। শ্রীরামপুরে ঘুরে দেখার মতো তো অনেক জায়গায় রয়েছে, তবে কিছু উল্লেখযোগ্য জায়গা হলো বিবেকানন্দ নিধি, শ্রীরামপুর কলেজ, শ্রীরামপুর রাজবাড়ি, ডেনিশের কবরস্থান, জননগর ব্যাপটিস্ট চার্চ, সেন্ট ওলাফ চার্চ, ডেনিশের গভর্নমেন্ট হাউস। শ্রীরামপুর পৌঁছে আমরা প্রথমেই গেলাম বিবেকানন্দ নিধি। এই শ্রীরামপুর শহর পতনের সাথে যার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তিনি হলেন রঘুনাথ গোস্বামী। ডাইনিজদের সাথে ব্যবসা করে তিনি প্রভূত সম্পত্তির মালিক হয়েছিলেন। তারই পুত্র কিশোরীলাল গোস্বামী এই বাড়িটি 1910 সালে তৈরি করেছিলেন। বর্তমানে এটি একটি চ্যারিটেবল ট্রাস্টের অধীনে। বিবেকানন্দ নিধি থেকে 2 মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায় শ্রীরামপুর রাজবাড়ি। দেখতেই পাচ্ছেন আমরা এখন শ্রীরামপুর রাজবাড়ি পৌঁছে গেছি, যেটাকে গোস্বামী বাড়িও বলা হয়ে থাকে। আর এখানে লেখাই আছে যে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এটা পুরোপুরি এখন শুটিংয়ের জন্য ইউজ করা হয়। তো আসতে গেলে কীভাবে কি আসতে হবে, কি করতে হবে না করতে হবে, সমস্ত কিছু ভিডিওতে ব্লগ বলা আছে, আপনারা অবশ্যই দেখতে পারেন। এটি মূলত জমিদার বাড়ি। তৎকালীন সময়ে ব্যবসা বাণিজ্য করে গোস্বামী পরিবার প্রভূত সম্পত্তি অর্জন করেন এবং এই বাড়িটি নির্মাণ করেন 1820 সালে। তখনকার সময় তারা কী রকম ধনী ছিলেন তাই এই রাজবাড়ির অবশিষ্ট জাঁকজমক দেখলেই টের পাওয়া যায়। এখানে এখনও প্রতি বছর দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। তখন প্রবেশ থাকে অবাধ। বনেদি পরিবার পুজো স্বাদ নিতে চাইলে আপনারা এখানে আসতেই পারেন একবার। এছাড়াও সারা বছর এই বাড়িটি নানান কারণে ভাড়া দেওয়া হয়। আর বিখ্যাত বাংলা সিনেমা ভূতের ভবিষ্যৎ, তার শুটিংও এখানেই অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে এই রাজবাড়ি খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। তো আপনারা চাইলেই কিভাবে বুক করে ফেলতে পারবেন, চলুন ভিডিওতে দেখে নিন। আমাদের এটা ট্রাস্টি চালিত ঘন্টায় 1000 করে আমার ভাড়া নেওয়া হয়। 1 ঘন্টার চার্জ প্রথমে বুকিংয়ে নেওয়া হয়। রাজবাড়ি থেকে কিছুটা এগোলেই পড়বে সেন্ট ওলাফ চার্চ। আমরা এখন শ্রীরামপুর রাজবাড়ি থেকে পৌঁছে গেছি সেন্ট ওলাফ চার্চ, যেটা কিনা আসতে বাইকে মোটামুটি 3 মিনিট সময় লাগে। তো ভিতরে ঢুকতে দেয় কিনা। এটি শ্রীরামপুরের সবচেয়ে বড় গির্জাগুলির মধ্যে একটি। এটি তৎকালীন ডেনিশ গভর্নর ওলেবাই 1800 সালে তৈরি করেন। এটি একটি লুথেরিয়ান চার্চ। সেন্ট ওলাফ চার্চ ঘুরে দেখার পরে কিছুক্ষণের জন্য একটু টি ব্রেক নিয়ে আমরা এগিয়ে গেলাম ডেনিশ গভর্নমেন্ট হাউসের পথে, যেটা কিনা এখান থেকে 5 মিনিট দূরে। সেন্ট ওলাফ চার্চ থেকে পৌঁছে গেছি ড্যানিশ গভর্নমেন্ট হাউস। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে যেটা রয়েছে সেটাই হচ্ছে ড্যানিশ গভর্নমেন্ট হাউস। এখন যে গভর্নর হাউসটি আমরা দেখতে পাই এটি কিন্তু একদম প্রথমে এমনটা ছিল না। তখন এটি একটি ছোট্ট মাটির ঘর ছিল, যার ছাদ ছিল খড়ের ছাওয়া। এটি তখনকার সময় ডেনিশ গভর্নরের বাসস্থান এবং অফিসও ছিল। 1770 সালে পুরানো বাড়িটির একটি অংশ ধসে পড়ায় 1771 সালে বাড়িটি পুরোপুরি ভেঙে ফেলা হয়েছিল। তারপর দীর্ঘ সময় পরে 1842-43 সালে বর্তমান বাড়িটি নির্মিত হয়। 2006 সালে এই বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করা হয়েছিল। গভর্নমেন্ট হাউসের ঠিক পিছনেই রয়েছে ভেটো নামে এক অসাধারণ ক্যাফে। আপনারা চাইলে সেখানের খাবার ট্রাই করে দেখতে পারেন। এটি গভর্নর হাউস চত্বরের মধ্যেই একটি রেস্তোরাঁ। এই অপূর্ব রংচঙে রেস্তোরাঁটি তার সাশ্রয়ী ও সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত। আমরা এখন চলে এসেছি ভেটোতে।
যেটা কিনা শ্রীরামপুরে অবস্থিত। এটা একটা 1805 সালের একটা পুরনো বিল্ডিং, যেটা এখন রেস্টুরেন্ট হিসেবে চালানো হয় আর খুবই সুন্দর করে সাজানো আছে। যেটা দুপুর 12টা থেকে 10টা অবধি ওপেনিং থাকে। আর আপনারা যখন আসবেন এটা ট্রাই করতে পারেন। এরপর গঙ্গার ধার ধরে 5 মিনিট হেঁটে গেলে আপনারা পৌঁছে যাবেন জননগর ব্যাপটিস্ট চার্চ। আমরা এখন চলে এসেছি শ্রীরামপুর জননগর ব্যাপটিস্ট চার্চ, যেটা কিনা একদম গঙ্গার বিপরীতে অবস্থিত। এখানে যখন উইলিয়াম জন ক্যারিহার ফার্স্ট এসেছিল তখন এখানেই কথা শুনেছি। এই গির্জাটি গভর্নর হাউসের খুব কাছে অবস্থিত। এখানেই উইলিয়াম ক্যারি, জোশুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড, যাদের একত্রে দ্য শ্রীরামপুর ট্রায়ো নামে ডাকা হয়, তাদের বাসগৃহ ছিল। এটি ব্যাপটিস্ট মিশনের অন্তর্গত। এখানে দ্য শ্রীরামপুর ট্রায়ো উপাসনাও করতেন। এখানে এখন ঢোকা ভেতরে এমনি ফটো ভিডিওগ্রাফি নিষিদ্ধ আছে, কিন্তু আপনি যদি প্রে করতে আসছেন সেটার জন্য ওরা অ্যালাউ করবে। এই গির্জার ঠিক উল্টো দিকেই নদীর পাশে এই ছোট্ট জায়গাটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, কারণ এখানেই উইলিয়াম ক্যারি সাহেব একজন নেটিভ ভারতীয়কে প্রথম ব্যাপটিজম করেছিলেন। জায়গাটি একটি ক্রস চিহ্ন দ্বারা চিহ্নিত করা রয়েছে। তো আমরা এখন এসে পৌঁছেছি শ্রীরামপুর অলড্রিন হাউসে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে বিল্ডিংটা আছে সেটাই হচ্ছে অলড্রিন হাউস। এটি জননগর গির্জা থেকে সামান্য একটু দূরেই অবস্থিত। এই জায়গাটির শ্রীরামপুর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, কারণ এই বাড়িতেই উইলিয়াম ক্যারি, উইলিয়াম ওয়ার্ড ও জন মার্শম্যান 1818 সালে প্রথম 37 জন ছাত্রকে শিক্ষাদান করতে শুরু করেছিলেন। পরে এই শিক্ষালয়টি কিছুটা দূরে স্থানান্তরিত হয়, এখন যাকে আমরা শ্রীরামপুর কলেজ নামে চিনি। দেখতেই পাচ্ছেন এই পুরো জায়গাটা পুরো গাছগাছালিতে পুরো ভর্তি। যদি আপনার অলড্রিন হাউসের জন্য না আসতে চান, এই জায়গাটা ভীষণ সুন্দর আর ভীষণ শান্ত, আপনাদের আসলে ভালো লাগবে। এরপর অলড্রিন হাউস থেকে আমরা পৌঁছে গেলাম ড্যানিশ কবরস্থান, যেখানে উইলিয়াম ক্যারি সাহেবকে সমাধিস্থ করা হয়েছিল। এই স্নিগ্ধ শান্ত পরিবেশের কবরস্থানটি ঐতিহাসিকভাবে ভীষণ তাৎপর্যপূর্ণ। এটির নাম মিশন কবরস্থান। এখানে উইলিয়াম ক্যারি, জন মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ডের সমাধি রয়েছে। এবার চলুন এগিয়ে যাওয়া যাক পরবর্তী ডেস্টিনেশন, যেটা হেনরি মার্টিন প্যাগোডা টেম্পল। এটি একদম প্রথম সময়ে একটি রাধাবল্লভ মন্দির ছিল। দীর্ঘ সময় পরিত্যক্ত অবস্থায় থাকার পরে এটি অ্যাংলিকান মিশনারি হেনরি মার্টিনের বাসভবনে পরিণত হয়েছিল। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ভারতে এসেছিলেন একজন যাজক হিসেবে। উইলিয়াম ক্যারির আমন্ত্রণে তিনি শ্রীরামপুর এসেছিলেন। হুগলি নদীর তীরে অবস্থিত এই জায়গাটি অসম্ভব সুন্দর এবং ফটোগ্রাফি করার জন্য জায়গাটি একেবারে আদর্শ বলা যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি হেনরি মার্টিন প্যাগোডা টেম্পলে। এখানে এখন প্রি ওয়েডিং শ্যুটও চলছে। যদি আপনারা কেউ এরকম থাকেন যারা একটু অন্যরকম প্রি ওয়েডিং শ্যুট করতে চান বা এমনি ফটোশ্যুট করতে চান, তাহলে এখানে আসতে পারেন। খুব সুন্দর জায়গা, খুব শান্ত, ভীষণ ভালো লাগে। এরপর খানিকটা পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছালাম আমাদের পরবর্তী গন্তব্য রাধাবল্লভ মন্দিরে। এই প্রাচীন মন্দিরটি 1764 সালে নয়নচাঁদ মল্লিক মহাশয় তৈরি করেছিলেন। এটি আসলে নদীর তীরে হেনরি মার্টিন প্যাগোডার জায়গায় অবস্থিত ছিল। নদী তীরে ভাঙনের কারণে মন্দিরটি এখানে স্থানান্তরিত করা হয়। এখানে প্রতি বছর নভেম্বর মাসে রাসযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়, তখন এখানে বিপুল পরিমাণে জনসমাগম ঘটে। এবার রাধাবল্লভ মন্দির থেকে আমরা এগিয়ে গেলাম রামসীতা মন্দিরের দিকে। এই রামসীতা মন্দির থেকেই নামটা এসেছিল শ্রীরামপুর। এই প্রাচীন মন্দিরটি রাধাবল্লভ মন্দির থেকে সামান্য কিছুটা দূরেই অবস্থিত।
এই মন্দিরটি 1753 সালে রাজা মনোহর রায় মহাশয় নির্মাণ করেন। মন্দিরটির ভেতরে ভগবান রাম, লক্ষ্মণ ও সীতার একটি প্রাচীন মূর্তি রয়েছে। মন্দিরের গায়ে প্রাচীনত্বের ছোঁয়া সর্বত্র। এই রাম সীতা মন্দিরের অবস্থানের কারণেই এই অঞ্চলের নামকরণ হয়েছিল শ্রীরামপুর। এখন আমরা চলে এসেছি ঐতিহাসিক জায়গায়, যেটা কিনা শ্রীরামপুর কলেজ। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো সাধারণ গেট না, এটা ডেনমার্কের রাজা গিফট করেছেন। রাম সীতা মন্দির থেকে বেরিয়ে এবার আমরা মিনিট 15 হেঁটে পৌঁছালাম বিখ্যাত এবং সুপ্রাচীন শ্রীরামপুর কলেজে। এই কলেজটি 1818 সালে দ্য শ্রীরামপুর ট্রায়ো অর্থাৎ উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড দ্বারা স্থাপিত হয়েছিল। প্রথমে এটি অলড্রিন হাউসের জায়গায় অবস্থিত ছিল। এটি ছিল ভারতবর্ষের প্রথম ডিগ্রি প্রদানকারী কলেজ। সর্বভারতে এটি এখনও একমাত্র কলেজ যেখানে থিওলজি বিষয়ে ডিগ্রি প্রদান করা হয়। শ্রীরামপুর কলেজ দেখে আমরা বেরিয়ে পড়লাম ডেনমার্ক ট্যাভার্নের উদ্দেশ্যে, যেটা কিনা এখন একটি উন্নত মানের ক্যাফেতে পরিণত হয়েছে। ডেনমার্ক ট্যাভার্ন 1786 সালে এই জায়গাটি একটি ক্যাফে সহ একটি লজ ছিল। তখনকার সময়ে শ্রীরামপুর ইংরেজদের আওতায় বাইরে হওয়ায় বহু কুখ্যাত অপরাধী ইংরেজদের ফাঁকি দিতে এখানে আশ্রয় নিতে আসতেন। কিছু বছর আগে পর্যন্ত এটি সম্পূর্ণ ধ্বংসস্তূপ অবস্থায় ছিল। বর্তমানে এটিকে সংস্কার করে একটি রেস্তোরাঁয় পরিণত করা হয়েছে। সারাদিন শ্রীরামপুরের ইতিহাসের এই অলিগলি পাড়ি দিয়ে এবং মুগ্ধ হয়ে এবার আমরা বাড়ির পথ ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু আরো ভিডিওস আইডিয়াস কিছু থাকে আপনাদের, তাহলে সেটা আমাদের